আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার যে সংবাদ সম্মেলনটি হয়েছে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ওনাদের দুইজনের যে কথোপকথন, তার উপর একটা ক্ষুদ্র বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি। প্রশ্নটা ছিল একেবারেই স্ক্রিপ্টেড, যেটা ইন্ডিয়ান স্টাবলিশমেন্টের পক্ষ থেকে, সাধারণত যেটাকে আমরা গদি মিডিয়া বলি, তাদের কাছ থেকে আসা একটা প্রশ্ন। আর আমরা এই ধরনের প্রশ্ন এক্সপেক্ট করতেছিলাম বাংলাদেশ সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল বা ইয়েলো সিগন্যাল, যেটাই হোক, সেটা যাতে নেওয়া যায়। তবে একটা বিষয় খুবই পরিষ্কার যে এখানে ইন্ডিয়ান গদি মিডিয়া বা বর্তমান যে ক্ষমতাসীন দল বিজেপি, তারা তাদের যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে সফল হতে পারেনি। এবং দুর্ভাগ্যজনক হলেও এই কথাটা সত্য যে আমাদের বাংলাদেশের পতিত যে সরকার, স্বৈরাচারী সরকার বলি বা আমরা ফ্যাসিস্ট সরকার বলি বা নরপিশাচ সরকার বলি, যেটাই বলি, আওয়ামী লীগের একটা শেষ ভরসার জায়গা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা সিগন্যাল পাওয়া। তো আফসোসের বিষয় হচ্ছে যে তারা এই ধরনের কোনো সিগন্যাল এখান থেকে নিতে পারে নাই, এবং এটা অত্যন্ত ইতিবাচক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। যাই হোক, আমি চলে আসি মূল প্রশ্ন এবং উত্তরে। আমি দু একটা বিষয় একটু ক্লিয়ার করে দিতে চাই। প্রশ্নটা ছিল খুবই স্পেসিফিক। প্রশ্নটা ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা মন্তব্য নেওয়া বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির উপরে। আর সেকেন্ডলি যে জিনিসটা মানে বলা হয়েছিল যে যে এটা পরীক্ষিত সত্য যে আমেরিকান এস্টাবলিশমেন্ট এই আপরাইজিং বা এই যে রিজিম চেঞ্জ হলো, এটার পিছনে ছিল। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কী মন্তব্য? ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবেই পৃথিবীর কোনো এস্টাবলিশমেন্ট, কোনো সরকারই সহসা ইমিডিয়েটলি এটা স্বীকার করে না যে তাদের ডিপ স্টেট বা তাদের এস্টাবলিশমেন্ট এই ধরনের কাজের সাথে জড়িত। হ্যাঁ, যদি জড়িত থাকে বা না থাকে, জড়িত থাকলে হয়তো আজ থেকে 20-25 বছর পরে এটা কোনো না কোনোভাবে ওরাই প্রকাশ করে দিবে। কিন্তু এটা এত ইমিডিয়েটলি কখনোই কোনো দেশের যত ক্ষমতাধর এস্টাবলিশমেন্টই হোক, তারা ইমিডিয়েটলি এটা স্বীকার করে না। তাদের ওয়েস্টেড ইন্টারেস্ট থাকতে পারে এর পিছনে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, থাকতেই পারে। এটা সব দেশেরই আছে, আমাদের দেশেরও স্বার্থ আছে। আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ কর্মকাণ্ড করি আমাদের সাধ্যের মধ্যে, তারাও তাদের কাজ করে তাদের সাধ্যের মধ্যে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মূল যে জিনিসটা সেটা হলো ডোনাল্ড ট্রাম্প, হি ইজ রিয়েলি এ ভেরি স্মার্ট গাই। নিঃসন্দেহে এই ব্যাপারে ওনার সম্পর্কে অনেক ক্রিটিসিজম আছে, অনেক ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমিও নিয়মিত ওনার সম্পর্কে টুইটারে টুইট করি, ফেসবুকে লিখি আমার সাধ্য মতো। কিন্তু উনি, হি ইজ এ ভেরি ওয়েল ইনফর্মড গাই, নিঃসন্দেহে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, সে কোনো একটা কথা বলার আগে ওই বিষয়টা সম্পর্কে সে জেনে শুনেই বলে। সে খুব সূক্ষ্মভাবে একটা জিনিস বলল যে বাংলাদেশ সম্পর্কে নরেন্দ্র মোদী অনেক কাজ করতেছে, এবং সে বলতেছে শত শত বছর ধরে কাজ করতেছে, আমি পড়েছি। তার মানে কি জানেন? নরেন্দ্র মোদীকে সে এখানে ভারতের প্রাইম মিনিস্টার হিসেবে ট্রিট করে নাই। নরেন্দ্র মোদীকে এখানে সে আরএসএসের যে হিন্দুত্ববাদী আদর্শের একজন লাইফটাইম সৈনিক হিসাবে নরেন্দ্র মোদীর যে ভূমিকা এবং তার সংগঠনের যে ভূমিকা, সে ওইটাকে স্টাডি করে সেই জিনিসটা বলছে যে নরেন্দ্র মোদী এটা পিছনে শত শত বছর ধরে কাজ করতেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের আরএসএসের
লাইফ টাইম সদস্য এবং তার জীবনের পুরা কেরিয়ার শৈশব থেকে আজকের দিন পর্যন্ত সে আরএসএসের হয়ে আরএসএসের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করতেছে, এবং এটা গোপন কিছু না, এটা প্রকাশ্য। আরএসএস আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে 1925 সালে। এখন আমরা 2025-এ আছি। আনুষ্ঠানিকভাবেই আরএসএস 100 বছরের চেয়েও বেশি সময় ধরে কাজ করতেছে। আর আরএসএসের মূল মন্ত্র কি? অখণ্ড ভারত। আর অখণ্ড ভারত হইতে হইলে কিন্তু বাংলাদেশ থাকে না। তো বাংলাদেশ যেহেতু থাকে না, তাহলে তাদের শত বছরের যে চেষ্টা, তাদের যে স্ট্রাগল, তাদের যে পলিটিক্যাল স্ট্রাগল, এই সব কিছুই হয়েছে নরেন্দ্র মোদী এবং তার সংগঠনের শত বছরের প্রচেষ্টা। এবং ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা জানে, কারণ সে পড়েছে এই ব্যাপারে। নরেন্দ্র মোদীকে এটাও জানে, নরেন্দ্র মোদী এবং তার সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই উপমহাদেশে, এইটাও সে জানে। আর সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্রাইম মিনিস্টার মোদী এই ব্যাপারে শত শত বছর ধরে চেষ্টা করতেছে, আমি পড়েছি। তা আমাদের বাংলাদেশের যারা এখনো, যাদের ডিমের খোসা থেকে বের হওয়ার তৌফিক হয় নাই, যাদের এখনো চোখ ফুটে নাই, তা আপনারা আপনাদের চোখটাকেও ফুটান, আপনাদের কানটাকেও ছিদ্র করেন, আর মস্তিষ্কটাকে একটু খুলেন। খুলে তারপরে চিন্তা করে দেখেন যে আমরা কত চ্যালেঞ্জিং একটা নেইবারহুডের মধ্যে আছি। আমরা আমাদের যেই প্রতিবেশীর মধ্যে আমরা একটা একটা পরিচয় পাইছি, বাংলাদেশের একটা ভূখণ্ড পাইছি। এই ভূখণ্ডটাকে ভারত, স্পেশালি আরএসএস এবং নরেন্দ্র মোদীর যে সংগঠন এবং দল হিসাবে ভারতীয় জনতা পার্টি, যেটাকে বিজেপি, নরেন্দ্র মোদী যেটা প্রধানমন্ত্রী এখন, ওনার সংগঠন শত শত বছর ধরে কাজ করতেছে কিভাবে আফগানিস্তান, ইরানের কিছু অংশ, শ্রীলঙ্কা, পুরা ভারত, পাকিস্তান সহ, মিয়ানমার সহ এবং তিব্বত সহ এই পুরা ভূখণ্ডটাকে, এর মধ্যে নেপাল, ভুটান সহ চলে আসে, এই পুরা ভূখণ্ডটাকে ওরা একটা অখণ্ড ভারত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এটাই হলো ওদের সংগ্রাম। এই পৃথিবীতে দুইটা জাতিগোষ্ঠী আছে যারা নাকি তাদের নিজস্ব একটা আইডিওলজিক্যাল ভূখণ্ডর জন্য তারা হাজার বছর ধরে লড়াই করতেছে। একটা হচ্ছে ইসরায়েল, তারা বৃহত্তর ইসরায়েল চাচ্ছে। সেই বৃহত্তর ইসরায়েলের মধ্যে ফিলিস্তিন নাই। সেই বৃহত্তর ইসরায়েলের মধ্যে সৌদির কিছু অংশ, লেবানন, জর্ডান, মিশরের কিছু অংশ, প্লাস হচ্ছে যে আপনার এই যে সিরিয়ার কিছু অংশ। আপনারা একটু খুঁজে দেখেন যে বৃহত্তর ইসরায়েল, গ্রেটার ইসরায়েল বলে ওরা, এই গ্রেটার ইসরায়েলের ম্যাপটা দেখেন। আর আরেকটা জাতি হচ্ছে এই ভারতের হিন্দুত্ববাদী আইডিওলজির যে জাতি, গোলবার্কার, সাভারকার এবং নাথুরাম গোডসে, যে নাকি গান্ধীকে গুলি করে হত্যা করছিল, এই আরএসএস, নরেন্দ্র মোদীর সেই সংগঠন। এদের লক্ষ্য হচ্ছে ওরা মহাভারতের যে ফিলোসফি, সেই মহাভারতের ফিলোসফি ওরা বৃহত্তর ভারত, বা যেটাকে বলে অখণ্ড ভারত, ভারতের মধ্যে কোনো খণ্ড নাই, কোনো এর মধ্যে কোনো অন্য কোনো দেশ নেই, অন্য কোনো জাতিগোষ্ঠী নেই। এটা হিন্দুত্ববাদী একটা দেশ হবে, আর সেই দেশটার মধ্যে ইরানের কিছু অংশ থাকবে, আফগানিস্তানের অলমোস্ট পুরাটা আফগানিস্তান, পাকিস্তান, ভারতের পুরাটা, এর মধ্যে বাংলাদেশ তো আমরা ভারতের ভিতরেই আছি, প্লাস মিয়ানমার এবং ওদিকে উপরে নেপাল, ভুটান এবং তিব্বত, চায়নার সাথে তিব্বতের যে অংশটা, এটাকে ওরা বৃহত্তর ভারতের মধ্যে রাখে, ওরা অখণ্ড ভারতের মধ্যে রাখে। এবং কিয়ামত পর্যন্ত ওরা এই চেষ্টা চালায় যাবে। এখন আমরা আমাদের বাংলাদেশের ভূখণ্ড বাঁচায় রাখার জন্য আমাদেরকে কি করা দরকার?
আমাদেরকে সেটা করতে হবে, আমাদেরকে সেটা নিয়ে ভাবতে হবে। তো যারা বলতেছে যে ওই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পুরা দায়িত্ব মোদিকে দিয়ে দিছে, ইটস এ জোক। আর এটা অনেক এম্বারেসিং একটা সিচুয়েশন। নরেন্দ্র মোদির চেহারাটা দেখেন ওই প্রেস কনফারেন্সের ওই প্রশ্নটার পরে, ডোনাল্ড ট্রাম্পের আনসারটার পরে নরেন্দ্র মোদি এবং তার পিছনে থাকা তার যে লোকগুলি, তাদের চেহারাটা দেখেন। ডিপ্লোমেসিতে, বিশেষ করে ফরেন ডিপ্লোমেসিতে, ভাষার ব্যবহার, বডি ল্যাঙ্গুয়েজ এবং হিট অফ দ্য মুভমেন্টে কিভাবে কথা বলতেছে, কোন টোনে কথা বলতেছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং প্রতিটা জিনিসের মিনিং থাকে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পুরা দায়িত্ব নরেন্দ্র মোদীকে দিয়ে দেয়নি। ডোনাল্ড ট্রাম্প যেটা করছে এটা হচ্ছে সে তার আল্ট্রা স্মার্টনেসের পরিচয় দিছে। আর সে নরেন্দ্র মোদীকে বলছে, মানে যদি রূপক অর্থে ব্যবহার করি, সেটা হলো যে তোমার খেলা তুমি পারলে খেলো, আমি এর মধ্যে নেই। তো এখন খেলাটা হচ্ছে শুধু বিজেপি, আরএসএস আর বাংলাদেশের মধ্যে খেলাটা। তার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই দুইজনের এই সাক্ষাৎকারটার আগ মুহূর্তে কয়েকটা ঘটনা ঘটছে। এক হচ্ছে জাতিসংঘের রিপোর্টটা প্রকাশ হয়েছে, যেই রিপোর্টে শেখ হাসিনা এবং তার পুরা কোম্পানিকে মার্ডারার হিসেবে চিহ্নিত করা হয়েছে এভিডেন্স সহকারে, এবং গণহত্যার জন্য তাকে শনাক্ত করা হয়েছে যে সে গণহত্যার সাথে জড়িত, এবং রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে সে তার নিজের দেশে গণহত্যা চালাইছে। কোনো ওয়েস্টার্ন সোসাইটি, কোনো ওয়েস্টার্ন কান্ট্রি যত বড় হ্যাডিমি হোক না কেন, কখনোই কোনো খুনি, কখনোই কোনো মার্ডারারকে তারা তাদের পলিটিক্যাল আশ্রয়ের মধ্যে নিবে না। এবং গণতান্ত্রিক সরকার হিসেবে শেখ হাসিনা যতদিন ভারতের মধ্যে থাকবে, ভারতের ভিতরেই দেখবেন যে শেখ হাসিনার কারণে মোদি প্রতিদিন নিচের দিকে যাইতে থাকবে। কারণ ভারত অনেক বড় একটা ভাইব্রেন্ট সোসাইটি, সেখানে অনেক সেন্সিবল মানুষ আছে, ভারতে অনেক বিবেকবান মানুষ আছে, যাদের কাছে এটা হজম হবে না যে এত বড় একটা খুনি ক্রিমিনাল এবং তার দলবল আইসা ভারতের ভিতরে এসে আশ্রয় নিছে এবং সরকারিভাবে তাদেরকে থাকতে দিছে। তো সুতরাং বাংলাদেশকে প্রতিটা পদক্ষেপ খুব বিচক্ষণতার সাথে এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে বাংলাদেশের সাথে করতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে গতকালকের প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আলোচনার পরপরই এখন খেয়াল করবেন যে ভারতের সরকারিভাবে তাদের টোন নরম হয়ে আসবে এবং তারা এখন আর প্রকাশ্যে খুব বেশি ফালাফালি করবে না। কারণ এখন যত বেশি তারা ফালাফালি করবে, তাদের পলিটিক্যাল এনার্জি কমে আসবে। আর দেখবেন ধীরে ধীরে তাদের বিভিন্ন মিডিয়া, তাদের বিভিন্ন ইন্টেলেকচুয়ালস, তারা দেখবেন ধীরে ধীরে তাদের যে সমর্থন, প্রকাশ্য যে সমর্থন আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি, বিশেষ করে শেখ পরিবারের প্রতি, এই জিনিসটা দেখবেন ধীরে ধীরে কমে আসবে। তো বাংলাদেশের মানুষের প্রতি আমার অনুরোধ, আপনারা এতটা হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশ 18, 19 বা 20 কোটি মানুষের একটা দেশ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিশ্ব বাজারের কাছে, কিন্তু আমরা আমাদের গুরুত্বটাকে আমরা বুঝি না। আমাদেরকে আমাদের গুরুত্বটা বুঝতে হবে, আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে সারা দুনিয়া সম্পর্কে জানতে হবে, সারা পৃথিবী কিভাবে কাজ করতেছে, একটার সাথে আরেকটা স্বার্থ কিভাবে জড়িত হয়, ডট কানেক্ট করতে হবে। আর আমরা যদি
ডট কানেক্ট না করতে পারি, আমরা যদি ভেড়ার পালের মতো যে যেদিকে স্লোগান দিচ্ছে ওদিকেই দৌড় মারলাম, না, এই যুগ দৌড় মাইরা যাওয়ার যুগ না। আল্লাহ প্রত্যেকটা মানুষের বিবেক দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে। আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সকলকে আমাদের বিবেককে কাজে লাগাইতে হবে, বিবেকটাকে খুলতে হবে। যে কোনো ব্যাপারে আলোচনা করার আগে, কোনো মন্তব্য করার আগে বিবেকের কে জিজ্ঞেস করতে হবে যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত। সময় উপযোগী ডিপ্লোমেসি করতে হবে আমাদের সরকারকে, এবং আমাদের সরকারকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে প্রতিটা কাজের জন্য কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।